ভিউয়ার্স, আজকে কমন কয়েকটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, ভান্ডার রক্ষক, সাতমুদ্রাক্ষরিক সহ কম্পিউটার রিলেটেড যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে পরীক্ষা দিতে চান এবং পরীক্ষা দেন, তাদের জন্য 10টা প্রশ্ন নিয়ে এবং সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। অ্যাকচুয়ালি অনেকেই প্রশ্ন করে থাকেন যে কম্পিউটার অপারেটর সহ কম্পিউটার রিলেটেড যে পোস্টগুলোতে পরীক্ষা হয় সে পরীক্ষাগুলোতে কিরকম ধরনের প্রশ্ন হতে পারে। 1 নম্বর প্রশ্ন একেবারে কমন প্রশ্ন, সেটি হচ্ছে এরকম ধরনের প্রশ্ন হয়ে থাকে যে আপনি কম্পিউটার বা ল্যাপটপে ডেস্কে বসে আপনার নামে একটি ফাইল বা ফোল্ডার কিভাবে ওপেন করবেন, এটা একটি কমন প্রশ্ন থাকে। অবশ্য অনেকেই এই ছোট্ট যে প্রশ্ন এবং উত্তর এটি অনেকেই সঠিকভাবে দিতে পারেন না বা করে দেখাতে পারেন না। তো চলুন কিভাবে আপনার নামে আপনার ডেস্কে কিভাবে কম্পিউটারে ফাইল এবং ফোল্ডার তৈরি করা যায় সে বিষয়টি দেখি। এখন আমরা দেখব যে কম্পিউটারের ডেস্কটপে কিভাবে নিজের নামে একটি ফাইল এবং ফোল্ডার ওপেন করা যায় সে বিষয়টি। অনেক সময় এরকম ধরনের প্রশ্ন হয়ে থাকে, সেটি ভাইবা বোর্ডে হতে পারে কিংবা সরাসরি প্র্যাকটিক্যালে হতে পারে, যে আপনার নামে কিভাবে একটি ফাইল বা ফোল্ডার ডেস্কটপে তৈরি করা যায় সে বিষয়টি দেখানোর জন্য। তো চলুন, আমরা ডেস্কটপে আছি। এখন আমরা যেটি করব, প্রথমে আমরা একটা ফাইল তৈরি করে নেব এবং পরবর্তীতে আমরা একটা ফোল্ডার করব। আপনি ইচ্ছা করলে আগে ফোল্ডার বানাইতে পারেন, পরবর্তীতে একটা ফাইল তৈরি করতে পারেন, তো যেটি আপনার মনে হয়। আমি তাহলে একটি প্রথমে ফোল্ডার তৈরি করি। ফোল্ডার তৈরি করার জন্য প্রথমে মাউসের রাইট বাটনে ক্লিক করলাম। মাউসের রাইট বাটনে ক্লিক করার পর দেখুন এই যে প্লাস যে আইকন, এই প্লাস আইকনে নিউ, নিউ থেকে এই যে একটি বিষয় খেয়াল করে দেখুন, এটা ফোল্ডার। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। এখানে জাস্ট খেলে আমার নাম লিখে দিলাম, আমার নাম লিখে দিলাম। ওকে, আমার নামে একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। এখন এই ফোল্ডারের মধ্যে আমি একটি ফাইল তৈরি করব। সো এই ফোল্ডারের মধ্যে ফাইল তৈরি করার জন্য ফোল্ডারটা আমি জাস্ট ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে একটি ফোল্ডার তৈরি করব। তো এইখানেও ফোল্ডার তৈরি করার জন্য জাস্ট মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ, জাস্ট আমি একটি কি ফাইল তৈরি করব, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের একটি ফাইল তৈরি করব, বা আপনাকে যেই নির্দেশনা দেওয়া হবে যে ফাইলটি ওপেন করার জন্য সেটা আপনি ওপেন করবেন। আমি জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল জাস্ট ক্লিক করে ওপেন করলাম এবং এই ফাইলটাতে আমার নাম লিখে দিচ্ছি। ওকে, আমার নাম লিখে দিলাম এবং এই ফাইলের মধ্যে যদি কিছু লেখার জন্য ইনস্ট্রাকশন থাকে তাহলে আমি ফাইলটি ওপেন করে সেখানে এই ফাইলের মধ্যে লিখে দেব। ওকে, এখন কথা হলো যে এইটা যদি আমি ডেস্কটপে যদি আমার ফাইলটা তৈরি করি, তাহলে এখানে রাইট বাটনে ক্লিক করে এই যে নিউ, এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইল সে ফাইল আপনার যে নাম সে নামটা দিয়ে দিবেন, দিয়ে জাস্ট এই ফাইলটা পরবর্তীতে অবশ্যই এই ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই যে এখান থেকে মুভ করে জাস্ট খালি আপনার যে ফোল্ডার আছে সে ফোল্ডারের মধ্যে দিয়ে দিবেন। তো এইভাবে আপনি আপনার কম্পিউটার ডেস্কে বসে আপনার নামে একটি ফাইল বা ফোল্ডার তৈরি করতে পারেন। 2 নম্বর প্রশ্নে রেখেছি যে অনেক সময় মাইক্রোসফট ওয়ার্ডে প্রশ্ন প্রশ্ন তৈরিকারী কর্মকর্তা বা কর্তৃপক্ষ বলে থাকেন যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে একটি টেবিল ওপেন করা যায় এবং সেই টেবিলে কিভাবে আপনি আপনার ডাটা ইনপুট করবেন এই বিষয়টি। সো এটি কিভাবে করা যায় চলুন আমরা দেখি যে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আপনি একটি টেবিল তৈরি করে সেখানে ডাটা ইনপুট করবেন। টেবিল 1 দিলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম, করার পরে এখানে একটি টেবিল নিয়ে আসবো। টেবিল নিয়ে আসার জন্য জাস্ট ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে কয়টা রো এবং কয়টা সারি যদি কোনো নির্দেশনা থাকে তাহলে সেই নির্দেশনা অনুযায়ী তৈরি করতে হবে। আমরা 5টা রো এবং 5টা সারি দিয়ে কলাম দিয়ে এটা একটা টেবিল তৈরি করব। জাস্ট এখানে ক্লিক করে দিলাম এবং টেবিলের এখানে যে ডাটা সে ডাটা এখানে ইনপুট করতে হবে। সাপোজ ধরুন এখানে সিরিয়াল সিরিয়াল নাম্বার থাকতে পারে, তারপরে হচ্ছে সিরিয়াল নাম্বারের পর যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা, যেমন এখানে নেম থাকতে পারে, রোল থাকতে পারে, মার্কস থাকতে পারে, মার্কস থাকতে পারে, আর এখানে রিমার্কস থাকতে পারে।
রিমার্কস থাকতে পারে। সো এটা রেডি করার পরে সিরিয়াল নাম্বার যদি আমরা দেই, এভাবে সিরিয়াল নাম্বার আমরা দিয়ে দিলাম। নেম আপনাকে যেভাবে নির্দেশনা দিবে, মানে যেরকম ভাবে আপনাকে রোল নাম্বার দিবে, সাপোজ ধরুন 1 2 3 রোল আছে, এরকম রোল আছে, মার্কস পেয়েছে ধরুন 50 55 57 60 এরকম। যদি কোনো রিমার্কস থাকে তাহলে রিমার্কস। এভাবে মুহূর্তের মধ্যেই আমরা টেবিলটাকে একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করব, ফরম্যাট করার চেষ্টা করব। এটা একটু বোল্ড করে দিলাম, যেহেতু টেবিলের একটা টাইটেল থাকবে, একটু নিচে দিয়ে দিলাম। আর উপরের যে হেডার যেটা টেবিলের, সেই হেডারটা একটু যদি আমরা ফরম্যাট করি, একটু বোল্ড করলাম, একটু মিডিলে নিলাম, তাহলে একটু দেখতে ভালো লাগবে। আর সিরিয়াল নাম্বারটা একটু ছোট করে দিলে হয়, সুন্দর করে দিয়ে দিলাম। রোল নম্বরটাও এতটা লাগছে না, দিয়ে দিলাম। হ্যাঁ, এভাবে দিয়ে সুন্দরভাবে আমি একটি টেবিল তৈরি করলাম। এবং সর্বশেষে এখানে অবশ্যই সেভ দিতে হবে, সেভ না দিলে পরবর্তীতে এই ডাটা থাকবে না। সো এইভাবে আমরা সুন্দরভাবে একটা টেবিল তৈরি করে সেটা ফরম্যাট করতে পারি। 3 নম্বর কোন প্রশ্ন নিয়ে আমরা হাজির হয়েছি, সেটি হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে হেডার এবং ফুটার দিবেন। আপনার যে ডকুমেন্টস, সে ডকুমেন্টস কিভাবে হেডার এবং ফুটার দেওয়া যায় সে বিষয়টি উত্তর জানার জন্য চলুন আমরা চলে যাই ডেস্কে। কিভাবে আপনার ডকুমেন্টসে হেডার এবং ফুটার সেট করবেন। মাইক্রোসফট ওয়ার্ডে হেডার ফুটার দেওয়ার জন্য আমরা যে কাজটি করতে পারি, আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে যে ইনসার্ট থেকে ডিরেক্ট চলে যাবেন হচ্ছে এই যে হেডার এবং ফুটার। হেডার এবং ফুটার দেওয়ার জন্য, জাস্ট হেডার দেওয়ার জন্য হেডারে আমি ক্লিক দিলাম। হেডারে ক্লিক দেওয়ার সাথে সাথে যে হেডারে কিরকম হেডার নেবেন আপনি, সেই হেডার এখান থেকে চয়েস করে নেবেন। সাপোজ ধরেন এরকম একটি হেডার বা কোনো যদি ইনস্ট্রাকশন থাকে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনাকে আপনার কাজ করতে হবে। জাস্ট আমি এই হেডারটা আমার পছন্দ, এই হেডারটা আমি নিয়ে নিলাম। এই যে ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্ট টাইটেলটাই এই হেডারে দিয়ে দিতে হবে, যদি ইনস্ট্রাকশন যেভাবে থাকবে সেভাবে। সাপোজ ধরুন 120 হচ্ছে আমার, সরি, এখানে হেডারে কখনো সংখ্যা ইউজ করবেন না, কারণ ফুটারে সংখ্যা আসে, পেজ নাম্বার হিসাবে আসে বা ফাইল নাম্বার। আমি এখানে ধরুন ABC একটা ফাইলের নাম, বা সরি, এখানে এইভাবে আমি হেডারটা এখান থেকে দিয়ে দিলাম। আবার এইটা কাজ হয়ে যাওয়ার পর একটু নিচে আসুন, এবার ইনসার্ট থেকে ফুটারে আসুন। ফুটারে দেওয়ার জন্য জাস্ট ফুটার আমি আবার ক্লিক দিলাম। কিরকম ফুটার নিব সেই ফুটারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরকম ফুটার নেব, এই যে ফুটারের এখানে ডেট চলে আসছে। এখানে ধরুন যে যে ডেট, সেই ডেট অনুযায়ী আপনি লিখতে পারেন। ওকে, তো এভাবে দিয়ে দেওয়া হলো। দিয়ে দেওয়ার পরে বাইরে ক্লিক করুন। বাইরে ক্লিক করার পরে এই যে এটা হচ্ছে হেডার, আর এই যে নিচে খেয়াল করে দেখুন এটা ফুটার, আপনি যেটা লিখবেন। এখন এই হেডার ফুটার একটা শর্টকাট সিস্টেম আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে যে প্রথমে ইনসার্টে যেতে হবে, তারপর হেডারে যেতে হবে, ফুটারে যেতে হবে। এটা না করে আমরা যদি ফাইলের এই যে মার্জিন দেখছেন, এই মার্জিনের উপরের অংশে যদি ডবল ক্লিক করি, তাহলে হেডার অংশটুকু চলে আসছে। দেখেন, আমরা যে হেডার দেবো সেই অংশটুকু এখানে কিন্তু অলরেডি চলে আসছে। ইচ্ছা মতো সেটা নাম লিখে দিয়ে আমরা হেডার থেকে বের হতে পারি। আবার এই যে নিচের যে অংশটুকু আছে, এই নিচের অংশটুকু দেখো, ফাইলের মিডিলে ক্লিক করেন, করার পরে এই যে নিচের যে মার্জিন আছে, বটম মার্জিন, সে বটম মার্জিনের নিচে যদি এই মার্জিনের নিচ সাইডে যদি আপনি ফাইলের মধ্যে যে কোনো জায়গায় ডবল ক্লিক করেন, তাহলে কিন্তু ফুটার চলে আসবে। সেটা আপনি এখান থেকেও এডিট করে নিতে পারবেন। সো দুইটি ওয়ে আমি দেখালাম। যারা মনে রাখবেন যে শর্টকাটে যত কাজ খুব ফাস্টলি করতে পারবেন, তাদের রেজাল্টই ভালো হবে। সো এই কাজ এভাবে করলে আপনি হেডার ফুটার খুব সহজে দিতে পারবেন। সো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে হেডার এবং ফুটার দেওয়া যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করলাম। আরেকটি কমন প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, সেটি হলো কিভাবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট করা যায় সে বিষয়টি নিয়ে। অনেক সময় প্রশ্নকারী কর্তৃপক্ষ এরকম ধরনের প্রশ্ন করে থাকেন যে আপনার ডকুমেন্টসকে কিভাবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট এই টুলসটি ব্যবহার করে আপনার কাজ সম্পন্ন করবেন। তো চলুন বন্ধুরা, আমরা দেখি কিভাবে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ডকুমেন্টস তৈরি করা যায়। কিভাবে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট
দেওয়া যায় বা তৈরি করা যায়, এই বিষয়টি নিয়ে অনেকেই সমস্যায় পড়ে যান। তো চলুন দেরি না করে আমরা দেখি যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে সাবস্ক্রিপ্ট দেওয়া যায়। প্রথমে আমরা দেখি সাবস্ক্রিপ্ট দেওয়ার জন্য আমরা একটু নিচে চলে আসি। আসার পরে সাবস্ক্রিপ্ট কোথায় কোথায় ব্যবহার করা হয় সে বিষয়টা আমরা আগে দেখি। সাবস্ক্রিপ্টটা হচ্ছে, যেমন আমরা যদি পানির সংকেত লিখি, যেমন H2O, এইভাবে যদি লেখা হয় তাহলে পানির সংকেত হলো না। তো পানির সংকেত ঠিক করার জন্য এই টুটাকে আমাদেরকে নিচে লিখতে হবে। তাহলে টুটাকে নিচে নামানোর জন্য যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো এটা আমরা প্রথমে ব্লক করে নিলাম, নেওয়ার পরে হোম মেনুতে গেলাম। হোম মেনুতে যাওয়ার পরে এই যে ফ্রন্ট এরিয়ার যে টুলস, সেই এরিয়া টুলস এর মধ্যে এই যে নিচে X2 একটা অপশন আছে, এক্স এর নিচে টুল লেখা আছে, অপশন আছে, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। কন্ট্রোল প্লাস সমান চিহ্ন দিলেও এই কাজটা হয়ে যাবে। এটা থেকে জাস্ট ক্লিক করলেই পানির সংকেতটা হয়ে যাবে। এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট করতে পারি। আর অনুরূপভাবে আমরা যদি সুপারস্ক্রিপ্ট করতে চাই তাহলে কিভাবে করব? সুপারস্ক্রিপ্ট করার জন্য অনেক সময় আমরা কি করি, যে অঙ্ক করার সময় 2+2+4 এর উপর স্কোয়ার দিতে হবে। 2+2+4, তার উপর স্কোয়ার দিতে হবে। এখন আমি এখানে 2 লিখে ফেলছি। তারপরে কি করতে হবে, এটা সমান সমান চিহ্ন দিলাম। দেওয়ার পরে রেজাল্ট যেটা হবে সেটা আমরা এখানে লিখবো। বাট এইভাবে যদি আমরা যোগ করি তাহলে 2 আর 42 যোগ করলে যেটা হবে সেটা আসবে। বাট এখানে আমাকে এই 4 এর উপর স্কোয়ার করার জন্য জাস্ট এই 2 কে আমরা ধরবো এবং এটা সুপারস্ক্রিপ্ট করে দেবো। হোম মেনুতে গেলাম এবং এখানে গিয়ে যে এক্স এর উপর স্কোয়ার আছে দেখুন, এটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস প্লাস চিহ্ন যদি আমরা চাপি তাহলে আমাদের এই কাজটা হয়ে যাবে। সো এটা আমরা এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পরে দেখুন এই যে 4 এর উপর স্কোয়ার হয়ে গেল। সো এই কাজটি করার জন্যই আমরা মূলত সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ব্যবহার করে থাকি। এভাবে আপনি সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট তৈরি করতে পারেন। সবচেয়ে কমন একটি প্রশ্ন বিভিন্ন ভাইবা বোর্ডে বা বিভিন্ন পরীক্ষাতে করা হয়ে থাকে, সেটি 5 নম্বর প্রশ্ন হিসেবে রেখেছি, যেটি হলো আপনার পেজ কিভাবে সেটআপ করবেন এবং পেজ সেটআপ করে কিভাবে আপনার পেজকে সুন্দরভাবে সাজাবেন সে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়। তো চলুন বন্ধুরা আমরা দেখি কিভাবে আপনার কম্পিউটারে আপনার মাইক্রোসফট ওয়ার্ডে পেজ সেটআপ করবেন এবং সুন্দরভাবে আপনার পেজকে সাজিয়ে নেবেন। তো সেই প্রবলেম সলভ করার জন্য আজকে আমরা কথা বলবো পেজ লেআউট নিয়ে। পেজ লেআউটের খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন যাই আমরা প্রথমে পেজ লেআউটে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হবে। সে পেজ থেকেই প্রথমে আমরা কথা বলবো মার্জিন নিয়ে। এই মার্জিনে ক্লিক করার পর একটা বিষয় খেয়াল করে দেখুন, এখানে মার্জিনে ক্লিক করার পর এখানে কয়েকটি মাপ দেওয়া আছে। সে মাপগুলো আমরা নরমালি পেজ যখন আমরা কোনো পেজ ওপেন করি তখন নরমালি যে সেটআপ থাকে পেজের মার্জিন সেটআপ, সেই সেটআপটা এখানে আপনার সামনে আসে। এই যে নরমালি দেওয়া থাকে, এটা ডিফল্ট হিসেবে থাকে। তো একটি পেজের 4টি সাইড থাকে, সেই সাইডগুলো সম্পর্কে অবশ্যই আপনার ধারণা আছে, না থাকলে জেনে নিন। একটি পেজের টপ, লেফট, বটম অ্যান্ড রাইট, টপ, বটম, লেফট, রাইট এভাবে বলতে পারেন। উপরে, নিচে, বামে, ডানে এই কয়টা সাইড থাকে। এই সাইডগুলোকে আমি পেজটাকে কত বড় করব কত ছোট করব এখান থেকে আমরা সেটআপ করে নিয়ে নিতে পারি। তো যেহেতু এগুলো ডিফল্ট করা আছে, এই ডিফল্ট নিয়ে আমি বেশি কথা বলবো না, আমি কথা বলবো কাস্টম মার্জিন নিয়ে। এগুলো আমরা কিভাবে কাস্টম মার্জিন করতে পারবো সে বিষয় নিয়ে কথা বলবো। তো এখান থেকে আমরা সবার নিচে দেখুন একটা অপশন আছে কাস্টম মার্জিনস। এই কাস্টম মার্জিনস অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে মার্জিন। আপনি যদি টপে বেশি রাখতে চান তাহলে এখানে আপনার বাড়াইতে হবে, লেফটে বেশি রাখতে চাইলে এখানে বাড়াইতে হবে। এখানে আমি 1 ইঞ্চি করে রেখেছি। তো এটা আপনি একটু বেশি খেয়াল করে দেখুন, এখানে 1 ইঞ্চি আছে, একটু খেয়াল করে দেখুন। আমি আবারও দেখিয়ে আসি। এখানে 1 ইঞ্চি আছে টপ, লেফটে আছে 1 ইঞ্চি, রাইটে আছে 1 ইঞ্চি অ্যান্ড বটমে আছে 1 ইঞ্চি। এটা একটা পেজ, ফুললি পেজের নিচে আছে 1 ইঞ্চি। তো এটাকে যদি আমি কম বেশি করতে চাই, এই স্পেসটাকে যদি আমি কম বেশি করতে চাই, অনেক সময় করতে হয়, সেক্ষেত্রে কি করব, প্রথমে মার্জিনে যাব। মার্জিনে গিয়ে কাস্টম মার্জিনে ক্লিক করার পর মার্জিন একটা অপশন আসবে। মার্জিন অপশন আসার পর এখানে আমি যদি 1 ইঞ্চি দেওয়া আছে সেখানে আমি 1/2 ইঞ্চি করতে চাই, তার মানে 0.5 যদি করতে চাই দেখুন টপে আমি করে দিলাম 0.5 ইঞ্চি। জাস্ট এখানে ওকে করে দিলাম।
ওকে করে দেওয়ার পরে দেখুন আমার টপে জায়গাটা কমে গেছে, এখানে 0.5 ইঞ্চি মানে হাফ ইঞ্চি জায়গাটা আমার টপে আছে। এখানে প্রিন্ট করার সময় অনেক সময় আমাদের এই বিষয়গুলো খেয়াল করতে হয়, কোনো ডকুমেন্টস প্রিন্ট করার সময় এই বিষয়গুলো লাগে। তো এখান থেকে আমরা অনুরূপভাবে প্রত্যেকটা সাইডে আমরা এখানে কম বেশি করে নিয়ে সাজাতে পারি। তো পেজ লেআউটের মার্জিন পর্বে এখানে একটি বিষয় কথা বলে রাখি, সেটা হচ্ছে পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। আমরা কোনো ডকুমেন্টকে সরাসরি নর্মাল পেজে নিতে চাইলে পোর্ট্রেট করি, কোনো ডকুমেন্টকে যদি আমরা লম্বাভাবে নিতে চাই সেক্ষেত্রে আমরা ল্যান্ডস্কেপ করি। একটু খেয়াল করুন, আমার পেজটা এরকম আছে, এই পেজটা যদি আমরা ল্যান্ডস্কেপে দিই তাহলে এখানে প্রিভিউটা দেখুন, প্রিভিউটা হচ্ছে আমার পোর্ট্রেটে এরকম হবে, আর ল্যান্ডস্কেপে দিলে দেখুন এই যে এরকম লম্বা, এই দিকে ডানে বামে লম্বা হবে। আর যদি আমরা পোর্ট্রেটে থাকি তাহলে এরকম হবে। এটা এখানে আমাকে দেখাচ্ছে, আমি একবার করেই দেখাই, আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখালাম। এই দেখুন আমার পেজটা এরকম হয়ে গেছে। তো মার্জিনের এই বিষয়টাকে আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। আমি পোর্ট্রেটে যেহেতু কথা বলছি, পোর্ট্রেট নিয়ে কথা বলে যাই। তো আমি আবার এটাকে 1 ইঞ্চি করেই রাখলাম আপনাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। আপনারা এইগুলো বিষয় নিয়ে বারবার করে দেখবেন। ওরিয়েন্টেশনের কথা আমি অলরেডি বলে ফিরেছি, পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ এই বিষয়টা, এটা নিয়ে কথা বলবো না। আমরা মূল কথা চলে আসি সাইজ। এখানে একটা বিষয় খেয়াল করে দেখুন, উপরে লেখা আছে লেটারের মাপ হচ্ছে 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি। এটা হচ্ছে যে লেটারের মাপ, সে লেটার। তারপরে এখানে যে মাপগুলো দেওয়া আছে, অনেক সময় আমাদের কি করতে হয়, এনভেলপ প্রিন্ট করতে হয় বা এনভেলপের সাইজ তৈরি করতে হয়। সেটা তৈরি করার জন্য আমরা এখান থেকে তৈরি করতে পারি। সাইজে গিয়ে জাস্ট আপনি একটা বেশি খেয়াল করেন, এখানে এনভেলপের বিভিন্ন সাইজ দেওয়া আছে, সেই সাইজ অনুযায়ী আপনি এখান থেকে এনভেলপ ক্রিয়েট করতে পারেন। সাপোজ আমি এই সাইজটা নিতে চাচ্ছি 4.75 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি এটা হচ্ছে একটা ডিফল্ট মাপ থাকেই, এটার আরো কম বেশি হয়। এনভেলপ যদি আপনার অনেক বড় হয়, বেশি হয়, সেক্ষেত্রে অনেক বড় হয়। এই যে সি সাইজ শিট আছে, এখান থেকে আপনি আস্তে আস্তে করে দেখে নেবেন। আমি একটা করে দেখাচ্ছি, দেখুন এনভেলপে আমার এই ডকুমেন্টটা এরকম ভাবে আসবে। তো এনভেলপে প্রিন্ট করার জন্য এনভেলপের মাপ দিয়ে সেখান থেকে আমরা এটা করে নিতে পারি। তো এটা আমরা মোর পেপার সাইজে গিয়েও, দেখুন মোর পেপার সাইজে গিয়েও এখানে এই যে এনভেলপ মাপটা আছে, এই এনভেলপ মাপটা এখান থেকে আমরা ডিফল্ট করে দিয়ে দিতে পারি, এখান থেকে চয়েস করে নিতে পারি। আমার যে মাপটা প্রয়োজন, আপনার যে মাপটা প্রয়োজন হবে এখান থেকে আপনি সে মাপটা দিয়ে নেবেন। আর এখান থেকে আপনার ওয়াইড এবং হাইট এখান থেকে কম বেশি করা যায়, সেখান থেকে করে নিতে পারবেন, এইভাবে নিতে পারেন। তো আপনি এখানে প্রিভিউ দেখতে পাচ্ছেন, আপনি যেরকম নিতে চাইবেন, যেরকম তৈরি করবেন সেরকম প্রিভিউ আপনি এখানে দেখতে পারবেন। তৈরি করার পর জাস্ট এখানে ওকে করে সেভ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই পেজটা সেভ হয়ে যাবে আপনি যেরকম চাচ্ছেন। তো আপনার একটা পেজে কিভাবে কলাম তৈরি করবেন, সরি এটা এনভেলপে আছে, এটা আমরা একটু ডিফল্ট করে নিতে পারি। নর্মাল যে পেজ সাইজ, সেই পেজ সাইজ থেকে আমরা ডিফল্ট করে নিলাম, লেটার সাইজে করে নিলাম, নিয়ে এখানে আমরা এখন কথা বলি কলাম। এই পেজটাকে আপনি কিভাবে বিভিন্ন কলামে ভাগ করে ফেলতে পারবেন, অ্যাজ লাইক বুক। আমরা যখন বই পড়ি, বই দেখবেন যে এরকম ভাবে হয়। আবার অনেক সময় প্রশ্ন তৈরি করার সময় ডান পাশে বাম পাশে বইয়ের মতো করে আমরা এটা নিয়ে আসি। তো এটা কিভাবে নিয়ে আসা যায় সেটা আমরা দেখুন, এখান থেকে কলামে ক্লিক করে একটা পেজে আপনার কয়টা কলাম থাকবে, 1 2 3 4, এবং সেটা বামে থাকবে না ডানে থাকবে না, কিভাবে থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি একটা করে দেখাই যে 2টা কলাম করতে চাইলে এই যে অ্যাজ লাইক এরকম আপনার পেজ হবে। এই পেজটা এভাবে আপনি তৈরি করতে পারবেন। তো এটা যদি আমি আরো বেশি করতে চাই, তাহলে সাপোজ 3টা করতে চাই, দেখুন তাহলে এরকম হবে। এই বিষয়গুলো অনেক সময় আমাদের করতে হয়, অনেক সময় প্রয়োজন হয়। তাই এই পেজগুলো সেটআপের জন্য পেজ লেআউটের এই কলম অপশন থেকে আপনি এটা করে নিতে পারেন। তাছাড়া মোর কলমে গিয়েও আপনি এখানে অনেক কলম করে নিতে পারেন। এটা বাম পাশে যদি আপনি কলম চান, তাহলে আমি 2টা কলম বাট বাম পাশে করে নিতে চাই, তাহলে বাম পাশে 3টা কলম, বা ডান পাশে নিতে চাই, সেটা এখান থেকে নিয়ে নিতে পারবেন, এবং এটা প্রিভিউ দেখাচ্ছে এভাবে নিতে পারবেন। তো আমি যদি শুধুমাত্র বাম পাশে নিতে চাই 2টা কলম, তাহলে দেখুন কিরকম হবে, এই যে এরকম হবে। এরকম অনেক সময় আমাদের করতে হয়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, কলমের বিষয়টি। তো পেজ লেআউট নিয়ে আপনাদের সামনে যে কথাগুলো হলো, পেজ লেআউট নিয়ে
মার্জিন নিয়ে কথা বলেছি, পেপার নিয়ে কথা বলেছি, পেপারের মাপ এখান থেকে কম বেশি কীভাবে করা যায় সেটা আমি দেখিয়েছি। লেআউটের ক্ষেত্রে যে এই বিষয় নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে নিউ পেজ। নিউ পেজ, কন্টিনিউয়াস, নিউ কলাম, ইভেন্ট পেজ এবং অল পেজ। এখানে অনেক সময় নিউ পেজ দেওয়া থাকে না, দেওয়া না থাকে তাহলে নিউ পেজ অবশ্যই করে নেবেন। এবং এখানে একটা বিষয় খেয়াল করুন, নিচে এসে আমি অবশ্যই হেডার ফুটার নিয়ে পরবর্তী টিউটোরিয়ালে কথা বলবো। তো হেডার ফুটার আপনার পেজে কিভাবে হেডার ফুটার দেবেন সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। আপনার পেজে লাইন স্পেস কিভাবে কম বেশি করবেন সে বিষয় নিয়ে আগামী টিউটোরিয়ালে থাকবে ধারাবাহিক আলোচনা। এবার আসি, চলুন একটি ব্যতিক্রমী প্রশ্ন নিয়ে, সেটি হলো এক্সেল নিয়ে। মাইক্রোসফট এক্সেলের একটি প্রশ্ন, সেটি হলো অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে যে আপনি কিভাবে আপনার এক্সেল শিটে এক বা একাধিক শিট একই সাথে ওপেন করতে পারেন সে বিষয়টি প্রশ্ন করে থাকে এবং অনেকেই এটির সঠিক উত্তর দিতে পারেন না। তো চলুন আমরা দেখি কিভাবে মাইক্রোসফট এক্সেলে একই সাথে এক বা একাধিক শিট কিভাবে ওপেন করা যায় সে বিষয়টি। কিভাবে একাধিক শিট ওপেন করা যায় সেই বিষয়টি নিয়ে আমি দেখুন একটি শিট ওপেন করে রেখেছি। এখানে একটা প্রোফাইল ব্যাকলিংকের একটা রিপোর্ট বায়ারকে ইয়ে করা হয়েছে আর কি, ডেলিভারি করা হয়েছে, একটা রিপোর্টই আমি ওপেন করেছি। সো একটি বায়ারের একাধিক লিঙ্ক থাকতে পারে, একাধিক অর্ডার থাকতে পারে এবং সে কারণেই আমার হয়তো একাধিক শিট লাগতে পারে বা বিভিন্ন কারণে একাধিক শিট লাগে বা লাগতে পারে। সেই কারণে আমরা কিভাবে একাধিক শিট ওপেন করব সেই বিষয়টি দেখার জন্যই এখন আমি এক্সেল ওপেন করেছি। তো এখান থেকে জাস্ট আপনার যদি নতুন শিট লাগে তাহলে এই যে জাস্ট এই যে শিটের পাশে প্লাস আইকন আছে, এই যে নিউ শিট, এই প্লাসে ক্লিক দিলে আপনার শিট 2 তৈরি হলো। এখানে আপনার মতো যে কাজ আছে সে কাজ এখান থেকে করে নিতে পারেন। তারপরে যদি শিট প্রয়োজন হয় এখান থেকে ক্লিক করে শিট তৈরি করে নিতে পারেন। এখান থেকে আপনার যতগুলো শিট লাগবে আপনি ইচ্ছা করলে এখান থেকে তৈরি করে নিতে পারেন। আমি 6 নম্বর শিটে আছি। এক শিট আরেক শিটের সাথে লিঙ্ক আপ করা যায় সে বিষয়টি নিয়ে আমরা আজকের কথা বলবো না, আমরা জাস্ট খালি একাধিক শিট কিভাবে ওপেন করা যায় সে বিষয়টি দেখলাম। প্রথম শিটে আমি চলে গেলাম। প্রথম শিটে দেখুন এই অবস্থা হয়ে আছে। সো এক্সেল শিটে কিভাবে একাধিক শিট ওপেন করা যায় সে বিষয়টি নিয়ে আলোচনা করলাম। ভিউয়ার্স, পরবর্তী যে প্রশ্ন সেই প্রশ্নটি নিয়ে আমি হাজির হয়েছি। সে প্রশ্নটি হলো ফর্মুলা। আমরা মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন হিসাব নিকাশ করার জন্য ফর্মুলা যে মেনু আছে সে মেনুটি আমরা ব্যবহার করে থাকি। সো কিভাবে ফর্মুলা মেনু ব্যবহার করে আপনার হিসাব নিকাশ সম্পূর্ণ করা যায় সেই বিষয়টি নিয়ে অনেক সময় প্রশ্ন প্রণয়নকারী কর্তৃপক্ষ প্রশ্ন করে থাকেন বা ভাইবা বোর্ডে এরকম প্রশ্ন হয়ে থাকে। তো চলুন কিভাবে ফর্মুলা দিয়ে আমরা আমাদের প্রবলেম সলভ করতে পারি সেই বিষয়টি জেনে আসি। এখন আমরা দেখব যে এক্সেল শিটের পরবর্তী যে প্রশ্ন আমাদের ছিল সেটা হচ্ছে যে ফর্মুলা মেনুর যে ব্যবহার, সেই ফর্মুলা মেনুটি ব্যবহার কিভাবে করব সেই বিষয়টি নিয়ে আমাদের এখন কথা বলতে হবে। তো সেটি বলার জন্য চলুন আমরা কিভাবে সেটি করব। ফর্মুলা বা ফর্মুলা মেনুর ব্যবহারের জন্য দেখুন এই যে ফাইল মেনু, হোম, পেজ লেআউট আর ফর্মুলা, এই যে ফর্মুলা মেনু, এই ফর্মুলা মেনুর ব্যবহারটি কিভাবে করতে হয় অনেকেই জানেন না, কোথায় থাকে সেটা বুঝেন না, এই নিয়ে অনেক প্রবলেম বা জটিলতার সৃষ্টি হয়। তো ফর্মুলা মেনুর ব্যবহার আমরা দেখি। তো ফর্মুলা মেনুর ব্যবহারের জন্য সাপোজ ধরুন যে হিউজ পরিমাণে একটা হিসাব আপনাকে করতে হবে। সাপোজ ধরুন আমি সেই হিসাবের কিছু অংশ এখানে তুলে ধরতেছি। আপনাদেরকে কয়েকটা করে যদি দেখাই তাহলে বিষয়টা আরো সহজ হবে এবং আপনারা বিষয়টা বুঝতে পারবেন। সাপোজ ধরুন এই যে এরকম বড় মানের একটা যোগ করতে হবে, তো ক্যালকুলেটর ধরে গেলে অনেক সময় লাগবে। আমি যদি এটা পুরোটাই ব্লক করি, ব্লক ফর্মুলা যে মেনু আছে ফর্মুলা মেনুতে গেলাম, এইখানে খেয়াল করে দেখুন এই যে প্রথমে আছে ইনসার্ট ফাংশন, ফাংশন রিলেটেড যত আছে এটা দিয়ে ফাংশন এখানে করতে পারবেন। আমি চাইছি অটো সামের এই এখানে যদি ক্লিক দিয়ে দিই তাহলে এটা অটো সাম হয়ে যাবে। আর তার নিচে দেখুন এই যে অ্যারো কি আছে, এই অ্যারো বাটনে ক্লিক করার পর সাম, এভারেজ, তারপরে কাউন্ট নাম্বার, ম্যাক্সিমাম, মিনিমাম এবং মোর ফাংশনে আরো হিউজ আছে। আমি যেটা ব্লক করেছি সেটার জন্য জাস্ট সামে ক্লিক করে আপনাদেরকে দেখাই, তাহলে টোটাল যেটা হলো সেটা অলরেডি এখানে আমাদের চলে এসেছে। তো টোটাল চলে এসেছে, এটা আমি কিভাবে করলাম
এই যে ফর্মুলা যে ফর্মুলা মেনুর যে টুলস আছে সেই টুলস গুলো ব্যবহার করে আমি এটা করে ফেললাম। অনুরূপভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ম্যাক্সিমাম মিনিমাম যে বিষয়গুলো এই ফর্মুলা মেনুর মাধ্যমে আমরা করতে পারি। এই ফর্মুলা মেনুর মধ্যে দেখুন আরো কিছু টুলস আছে, যেমন এই যে রিসেন্টলি ইউজ যেগুলো সেটা এখান থেকে দেখতে পাবেন। তাছাড়াও এই যে ফিনান্সিয়াল ব্যাংকিং এর জন্য ডেবিট ক্রেডিটের যে অঙ্কগুলো করা হয় সেটা এই যে ফিনান্সিয়াল যে টুলস গুলো আছে এটা ব্যবহার করে করা হয়। তাছাড়া লজিক্যালের জন্য অ্যান্ড বা ডট ট্রু এইগুলো যেগুলো ব্যবহার সে ব্যবহারগুলো এখান থেকে করা হয়। যেহেতু এক্সেলের হিউজ যে ব্যবহার আছে সে ব্যবহারের জন্য এই টুলস গুলোর ব্যবহার যদি আপনি না জানেন তাহলে অনেক কিছুই মিস করবেন। সবকিছু জানা হয়তো সম্ভব হবে না, বাট অল্প করে হল আপনাকে জানতে হবে। এবার আসুন টেক্সট, এই যে টেক্সট এখানে ক্লিক করার পর যে টেক্সটের যে ব্যবহারগুলো এখান থেকে করা হয়। তাছাড়া ডেট অ্যান্ড টাইম, তারপর ম্যাথ এবং ত্রিগোণমিতির যে অঙ্কগুলো করা হয়, এই অঙ্ক বা ইকুয়েশনের যে বিষয়গুলো থাকে সেটা এখান থেকে করা যেতে পারে। তাছাড়া শুধুমাত্র এক্সেল দিয়ে আপনি এই যে মোর ফাংশনে ক্লিক করার পর এখানে দেখেন স্ট্যাটিস্টিক্যালি আছে, ইঞ্জিনিয়ারিং এর জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো আছে, কিউবের জন্য যেগুলো ব্যবহার করা হয়, ওয়েবের জন্য যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সব ফাংশন এখানে আছে। সো এই ফর্মুলার ব্যবহারটা অনেক সময় প্রশ্ন করে থাকে, এবং এই বিষয়টি নিয়ে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন বা এই এক্সেল রিলেটেড যদি আমাদের কোর্স আছে সেই কোর্স যদি আপনি করে থাকেন বা করতে পারেন তাহলে আর বেটার হয়। আর যদি না করেন তাহলে অবশ্যই এই রিলেটেড যে বিষয়গুলো আছে অবশ্যই করবেন। আর বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে এবং এই খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে জানতে হবে। মাইক্রোসফট এক্সেলের আরেকটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি বিভিন্ন ভাইবা বোর্ডে বা বিভিন্ন পরীক্ষায় দেওয়া হয়ে থাকে। সেটি হলো যে আপনি যে মাইক্রোসফট এক্সেলের যে ডকুমেন্টস, সে ডকুমেন্টসটি প্রিন্ট করবেন, প্রিন্ট করার জন্য আপনার প্রিন্ট এরিয়া কিভাবে সিলেক্ট করে একটি বড় পেজের কিছু অংশ প্রিন্ট করবেন সেই বিষয়টি নিয়ে। তো চলুন বন্ধুরা, এই বিষয়টি একেবারে সহজ একটি বিষয়। চলুন আমরা দেখি যে কিভাবে আপনার মাইক্রোসফট এক্সেলের অনেক বড় ডকুমেন্টসের কিছু অংশ কিভাবে প্রিন্ট করা যায়। মাইক্রোসফট ওয়ার্ডের যে হিউজ ডকুমেন্ট, সেই হিউজ ডকুমেন্টকে কিভাবে সহজেই প্রিন্ট করব সেই বিষয়টি দেখব। অনেক সময় বলে থাকে যে মাইক্রোসফট ওয়ার্ডে একটি বড় ফাইলের কিছু অংশ আমি প্রিন্ট করতে চাই, সেই অংশটুকু কিভাবে প্রিন্ট করব সেই প্রিন্ট করে দেখান, কিংবা কিভাবে প্রিন্ট করব সেটা বলেন, এরকম থাকে। তো কিভাবে বড় অংশ থেকে, সাপোজ ধরুন যে পেজে আমি আছি এই পেজে হিউজ একটা র এবং কলাম আছে, দেখুন প্রায় 1200, এবং পেজের হিসাব করলে প্রায় 70-80টা হয়তো পেজ হবে, আমরা সেটাও দেখব। তো সাপোজ ধরুন যে এই অংশটুকু আমি প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে কিভাবে প্রিন্ট করব? তো কোনো ডকুমেন্টস প্রিন্ট করার জন্য প্রথমে আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর এই যে প্রিন্ট অপশন আছে, প্রিন্ট অপশানে খেয়াল করে দেখুন যে এই প্রিন্ট অপশানে যখন আমরা যাব তখন এই যে এইখান থেকে প্রিন্ট অ্যাক্টিভ শিট, ঠিক আছে, এই অপশনটা অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ শিট যদি থাকে খেয়াল করে দেখুন 78টা পেজ, 1 থেকে 78টা পেজ আছে। এখন যদি আমি প্রিন্ট অপশানে ক্লিক করি তাহলে পুরো যে 78 পেজ আছে পুরো 78 পেজ প্রিন্ট হবে। বাট আমাকে প্রিন্ট করতে হবে অনলি এক পেজ। আমাকে হয়তো বলবে যে এই অংশটুকু প্রিন্ট করে দেন, সেই অংশটুকু আমাকে দেখাইতে হবে। সেটি কিভাবে দেখাবো? তো চলুন সেই বিষয়টি দেখার জন্য আমরা চলে যাই, ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আমি সাপোজ ধরুন এই যে এইখান থেকে এই যে এই অংশটুকু আমি প্রিন্ট করতে চাই। এই অংশটুকু প্রিন্ট করার জন্য যে অংশটুকু আমি প্রিন্ট করব, যতটুকু অংশ আমি প্রিন্ট করব ততটুকু অংশ আমি প্রথমে ব্লক করে নিলাম। প্রথমে ব্লক করে নেওয়ার পর ফাইলে যেতে হবে, ফাইলে যাওয়ার পরে প্রিন্ট অপশানে গেলাম। প্রিন্ট অপশানে গিয়ে এখনো দেখুন ওই 78টা অংশই বলতেছে যে শো করতেছে, 78 পেজই শো করতেছে, বলতেছে আমি 78 পেজ তো নেব না। সেক্ষেত্রে কি করতে হবে? আমাকে সিলেক্ট করার পর প্রিন্ট অপশানে এসে এখানে এই যে প্রিন্ট অ্যাক্টিভ শিট আছে, এটা ডিফল্ট থাকে, এখান থেকে প্রিন্ট সিলেকশন, প্রিন্ট এন্টারিয়ার ওয়ার্কবুক না, প্রিন্ট হচ্ছে সিলেকশন। তো এন্টারিয়ার ওয়ার্কবুক এবং অন্যান্য যে অপশন আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরে কথা বলবো। এখানে হচ্ছে প্রিন্ট সিলেকশন অপশানে আমি ক্লিক করে দিলাম। প্রিন্ট সিলেকশন অপশানে ক্লিক করার পরে দেখুন আমি যতটুকু জায়গা ব্লক করেছি ততটুকু আমাকে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে। এটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। এই প্রিভিউ অংশটুকুই এখন প্রিন্ট হবে। সো এখানে দেখুন পেজও একটা, এই একটা পেজে এই অংশটুকুই এখন প্রিন্ট হবে। এখন যদি আমি প্রিন্ট অপশানে ক্লিক করি তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে। সো মাইক্রোসফট ওয়ার্ডের হিউজ বিশাল একটা পেজ থেকে
কিভাবে আপনার চয়েসকৃত বা সিলেক্টকৃত অল্প একটু জায়গা আপনি প্রিন্ট করে নেবেন সেই বিষয়টি দেখলাম। এখন অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে, সেই প্রশ্নটি আমরা এখন আপনাদের জন্য 9 নম্বরে রেখেছি। সেটি হলো যে পাওয়ার পয়েন্ট বা মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কি কি কাজ করা যায় এবং প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের যে ভিন্ন ভিন্ন কাজ করা যায় সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়ে থাকে। সো চলুন বন্ধুরা, যে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কি কি কাজ করা যায় সে বিষয়টি জেনে আসি। আসুন যে বিভিন্ন যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, এই বিষয়গুলো নিয়ে অনেক সময় প্রশ্ন করে থাকে যে কোন অ্যাপ্লিকেশনের কি কাজ, কোনটা দিয়ে কি কি কাজ করা হয় সেই বিষয়টি নিয়ে আপনি কথা বলুন। তো আমি একটু কথা বলার ফাঁকেই আপনাদের সুবিধার্থে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস যেটা সেটা আমি ওপেন করে নিলাম। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা শুধুমাত্র বিভিন্ন ধরনের লেখালেখি, বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি, বিভিন্ন ধরনের ওয়ার্ডের যে কাজগুলো সে কাজগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে করে থাকি। লেখালেখির কাজ, বিভিন্ন ধরনের চিঠি লেখা, বিভিন্ন ধরনের অফিসিয়াল ডকুমেন্টস তৈরি করা, বা বিভিন্ন ধরনের যে আপনার স্ট্যাম্প বলেন, বিভিন্ন ধরনের দলিল, এই সেই যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো করার জন্য আমরা মূলত বেশিরভাগ ক্ষেত্রেই মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে থাকি। তো মাইক্রোসফট ওয়ার্ডের হিউজ ব্যবহার আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। তাছাড়াও এখন আমরা কথা বলি সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা কি কাজ করতে পারি। মাইক্রোসফট এক্সেল দিয়ে আমরা এই যে বাইরের যে রিপোর্ট সেই রিপোর্টটা করতে পারি, বিভিন্ন অফিস আদালতের যে স্যালারি শিট সেটা করতে পারি, এটার মাধ্যমে আমরা রেজাল্ট শিট তৈরি করতে পারি, এটার মাধ্যমে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির যে খরচ, জমা খরচের হিসাব করতে পারি, এটার মাধ্যমে আমরা একটা ভালো শিট বানিয়ে সেটা ক্যাশ একটা পুরো একটা ইন্ডাস্ট্রির হিসাব নিকাশ সহ সকল ধরনের হিসাব আমরা এখানে সংরক্ষণ করতে পারি। এটা হিউজ ব্যবহার আছে, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকটু আলোচনা করব। এখন আসুন আমরা কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট দিয়ে কি কি কাজ করা যায়। পাওয়ার পয়েন্ট দিয়ে সাপোজ ধরেন যে যেই কাজগুলো করা যায় সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের নতুন নতুন স্লাইড তৈরি করা, তারপর এই স্লাইড বিভিন্ন ট্রেনিং বা প্রশিক্ষণে এই স্লাইডগুলো ব্যবহার করা, কোনো ডকুমেন্টকে স্লাইডের মাধ্যমে সুন্দর করে ডিজাইন করে স্লাইড শো করা, অ্যানিমেশন দেওয়া এবং সুন্দর করে একটা ডকুমেন্টসকে স্লাইড আকারে নিয়ে আসা, এইগুলো কাজ করা হয়। বা বিভিন্ন তথ্য উপাত্ত উপস্থাপন করা, এগুলোর কাজ করা হয় পাওয়ার পয়েন্ট দিয়ে। আসলে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই যে অ্যাপ্লিকেশনগুলো, এই অ্যাপ্লিকেশনগুলো মাইক্রোসফট ওয়ার্ডের, মাইক্রোসফট কর্পোরেশনের খুব ভালো এবং গুরুত্বপূর্ণ কিছু অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করেই মূলত কম্পিউটারের ডাটা এন্ট্রি থেকে শুরু করে সকল ধরনের কাজকর্ম করা হয়। সো এই ছিল মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল এবং অ্যাক্সেস। বন্ধুরা, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়েও অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে একটি ছবি বা কোনো কিছু ইনসার্ট করার পর সেটিতে কিভাবে অ্যানিমেশন সেট করা যায় সে বিষয়টি নিয়ে। সো বন্ধুরা, চলুন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে একটি ছবি ইনসার্ট করার পর সেখানে কিভাবে অ্যানিমেশন সেট করা যায় এবং কিভাবে সেটি অ্যানিমেশন সেট করে সুন্দরভাবে একটি স্লাইড তৈরি করা যায় সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। প্রেজেন্টেশনে আমরা কিভাবে একটি স্লাইড তৈরি করে অ্যানিমেশন সেট করা যায় সে বিষয়টি নিয়ে এখন দেখব। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের পাওয়ার পয়েন্ট যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনে আছি। এখান থেকে একটা স্লাইড এখানে দেখুন আছে, এই একটা স্লাইডটি আমি আপনাদেরকে রান করে দেখাবো এবং সেটা কিভাবে কাজ করে বাকিগুলো এখান থেকেই দেখতে পারবেন। সাপোজ ধরুন আমি এইগুলো ইনসার্ট করেছি, আপনাদেরকে একটা ইনসার্ট করে দেখাই। জাস্ট এই যে ইনসার্ট থেকে পিকচার বা ভিডিও যেটা আপনি ইনসার্ট করতে চান সেটা এখান থেকে আগে ইনসার্ট করে নিতে হবে। আমি ডেস্কটপ থেকে একটি, সাপোজ ধরুন এই ইমেজটা একটা ইনসার্ট করা আছে, বা এই ইমেজটা আমি একটু ইনসার্ট করতে যাচ্ছি। এই ইমেজটাকে ইনসার্ট করে নিলাম। ইনসার্টটা করে নিয়ে একটু অপটিমাইজ করে নিচ্ছি, সুন্দর করে নিলাম। এখন হচ্ছে যে এইগুলো আমি ইনসার্ট করেছি এবং সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পর খেয়াল করে দেখুন
এই যে একটা স্লাইড, এই একের পর এক স্লাইড, আর একটা স্লাইড যদি ওপেন করতে চাই তাহলে এখান থেকে জাস্ট এন্টার দিলে আরেকটা নিউ স্লাইড তৈরি হবে এবং এই স্লাইডে একইভাবে সাজিয়ে নিতে পারবো। সো দেখুন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এইখানে বেশ কয়েকটা স্লাইড ইমেজ আছে, যেমন 1 2 3 4 5, মোটামুটি 5-6টা ইমেজ আছে। 5-6টা ইমেজকে আমরা অ্যানিমেশন দেবো এবং অ্যানিমেশন দিয়ে কিভাবে স্লাইড শো করতে হয় সেই বিষয়টি দেখবো। তো এটা তৈরি করার পরে আমরা এখন চলে আসলাম অ্যানিমেশন দেওয়ার জন্য। অ্যানিমেশন দেওয়ার জন্য জাস্ট এই যে অ্যানিমেশন এই বাটনে ক্লিক করলাম। অ্যানিমেশন এই বাটনে ক্লিক করার পর দেখুন সবগুলো হাইড হয়েছে, এগুলোকে সবগুলোকে রান করাইতে হবে। রান করার জন্য কি করতে হবে, আমি যেইটাতে অ্যানিমেশন দিতে চাচ্ছি সেইটার উপর আমাকে আগে ব্লক করতে হবে। আমি এইটাতে অ্যানিমেশন যদি দিতে চাই তাহলে এটা আগে আমি ধরলাম, দেখুন সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এইটা যদি আমি দেখুন এই যে ফ্লাই ইন দিই তাহলে এই যে দেখুন ফ্লাই ইন আসতেছে, তারপর হচ্ছে ফ্লোট ইন দিলে এই যে এখানে ফ্লোট হয়ে আসতেছে। অনুরূপ ভাবে একটা অ্যানিমেশন আমি অলরেডি দিয়ে ফেলেছি। এখন পরেরটাতে যদি এইটাতে যদি আমি দিতে চাই তাহলে দেখুন এই যে এটা যদি আমি দিই তাহলে যে এটা এইভাবে আসবে অ্যানিমেশন আকারে। আর অ্যানিমেশনের টাইম যদি এই যে এখানে যে অ্যানিমেশনের টাইম কিন্তু এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। এটা হচ্ছে স্টার্ট অন ক্লিক, এটা যদি আমি ক্লিক করি তাহলে চলবে। আর এখানে প্রথমে ক্লিক করে দেখুন উইথ প্রিভিয়াস আফটার প্রিভিয়াস, এর আগেরটার সাথে আগেরটা শেষ হলে আর একটা চলবে, এটা যদি আপনি এখান থেকে ক্লিক করে দিয়ে রাখেন। আর যদি ক্লিক করার অপশন দিয়ে রাখেন তাহলে এখান থেকে একটার পর একটা ক্লিক করলে অপশনগুলো আসবে। আমি 2টি অ্যানিমেশন অলরেডি দিয়ে ফেলেছি। ওকে, এখন এইটাতে এইটা দেওয়ার জন্য এটা আসছে, এটা দেওয়ার জন্য এটা আসছে, এটা দেখা যায়। এইটাতে আমি আরেকটা অ্যানিমেশন দেবো, সেটা এখান থেকে মোর অপশন থেকে আরো কিছু অপশন আছে। সাপোজ ধরুন এই যে স্পিন দিলে এরকম ভাবে এটা ঘুরতে থাকবে। ওকে, এখন এই যে গ্রো ইউর ব্র্যান্ড উইথ আস, এইটাতে আমরা একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি। এইটাতে যদি আমরা একটা অ্যানিমেশন দিতে চাই তাহলে মোর অপশন থেকে আরেকটা অ্যানিমেশন আমরা এখান থেকে দিতে পারি কালারের। এটা কালার দেখুন কালার কম বেশি চেঞ্জ হচ্ছে, আবার এই হচ্ছে, এটা 4টা অ্যানিমেশন দিলাম। তারপর আরেকটা যে ব্যানারের যে অংশটুকু আছে এই অংশটুকুতে আমরা আরেকটা স্লাইড অ্যানিমেশন দিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই। সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি, দেখুন এটারও কালার কম বেশি হয়ে গেল। আমি অলরেডি 5টা অ্যানিমেশন দিয়ে আপনাদেরকে দেখালাম এবং এইভাবে প্রত্যেকটা স্লাইডে আপনারা দিয়ে সেগুলো চেঞ্জ করে দিয়ে দেখে আবার আপনারা এখান থেকে সেটিং করতে পারেন। এখন হচ্ছে যেহেতু আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এসেছি যে কিভাবে পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরি করা যায় এবং সেই স্লাইডে অ্যানিমেশন দেওয়া যায় এবং এটা মার্ক করে টেনে দেখানো যায়। এত অল্প সময়ের মধ্যে এত বেশি কিছু দেখানো সম্ভব নয়। আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের যে একটি বড় একটি কোর্স আছে, সেই কোর্সটি আপনারা করলে এখান থেকে হিউজ জানতে পারবেন। সো আমি বলতে চাচ্ছি ডিউরেশন, এটা যেভাবে জোরে ঘুরতেছি ধীরে ঘুরতেছি সেটাও করার জন্য এখান থেকে কম বেশি করা যায়। এই যে ডিউরেশন এবং ডিলে টাইমটা কম বেশি করা যায়। সো এখন হচ্ছে যে আমি একটি স্লাইড তৈরি করলাম, সেই স্লাইডে অ্যানিমেশন দিলাম এবং সেই স্লাইডটি আপনাদেরকে রান করে দেখাবো যে এটা কিভাবে রান হয়। তো সেটি রান করার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে এই যে নিচে একটি বিষয় খেয়াল করে দেখুন, নিচে যে এখানে স্লাইড শো একটি অপশন আছে, সেই অপশনটাতে আমি এখন ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমার যে স্লাইড সেটা ফুল স্ক্রিন ধরে চলে আসছে এবং এটা একটার পর এক আমি যতবার ক্লিক করব ততবারই একটা স্লাইড হবে, যতবার ক্লিক করব ততবারই আরেকটা স্লাইড আসবে। এভাবে ক্লিকের অপশনটা আমি অলরেডি বলে দিয়েছি যে এটা ক্লিক করার জন্য হচ্ছে। আর ওটা যদি আপনার প্রিভিয়াস বা আফটার প্রিভিয়াস এটা যদি সেটিং করা থাকতো তাহলে আর ক্লিক করা লাগতো না, সরাসরি আসতো। সো এইভাবে আমি শেষ পর্যায়ে চলে আসলাম, এখানে এন্ড দ্য স্লাইড শো করছে। সো এইভাবে আমরা একটা পাওয়ার পয়েন্টে সুন্দর একটা স্লাইড তৈরি করে সেটাতে অ্যানিমেশন দিয়ে স্লাইড শো করাতে পারি। সো ভিউয়ার্স, আশা করছি এই 10টি যে প্রশ্ন এবং উত্তর আপনাদের কাজে লেগেছে। যদি আপনাদের এই প্রশ্ন উত্তরগুলো কাজে লেগে থাকে এবং আরো এই রিলেটেড প্রশ্ন পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আপডেট টিউটোরিয়াল পাওয়ার জন্য। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটি কথা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে ভুলবেন না।